তখন রিয়া রাজকে উদ্দেশ্য করে বলল, রাজ একটা কথা বলবে? হ্যাঁ রিয়া বলো। সত্যি করে বলবে তুমি কে, আর তোমার আসল পরিচয় কি? রাজ তো কখনো সিগারেট খেত না, তাও আবার আমার সামনে। আমি তখন বললাম, রাজ সিগারেট খেত, কিন্তু তোমার সামনে খেত না। মানে রাজ সিগারেট খেত মানে তুমি কে? অনেকটাই অবাক হয়ে রিয়া কথাটা আমাকে বলল। আমি বললাম, একটু পরেই সবকিছু জানতে পারবে যে আমি কে, কি আমার পরিচয়। তার আগে তোমরা ওকে বেঁধে ফেলো। আপনার কি ভাবছেন রিয়াকে বাঁধার কথা বলবো? ধুর, আমি কেন রিয়াকে বাঁধবো? মানে ফারুক আর ওর স্ত্রী, মানে আমার গুণধর ভাবি। ঠিক তখন আমার সামনে ওদেরকে বেঁধে ফেলা হলো। আমি তখন তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, এখন সব সত্যিগুলা আমাকে খুলে বল, না হলে কিন্তু তোরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। ফারুক তখন বলল, তোরা যা ইচ্ছে কর, আমি কখনো সত্যিটা বলবো না। সামি তখন বলল, বলবি না? এই দেখ। এই বলে ফারুকের একটা পায়ে গুলি চলল। ফারুক তখন আব্বাকে বলে চিৎকার করে উঠল। আমি বললাম, চুপ, ওই মুখে আমার বাবার নাম নিবি না। তুই তার সন্তান না। যদি তার সন্তান হতি তাহলে তুই ওনাকে নিজ হাতে হত্যা করতি না। ফারুক তখন অনেকটাই অবাক হলো আর বলল, তোর বাবা মানে? আমি বললাম, তোর অনেক লেট হয়ে গেছে রে ফারুক, আমি সামি, তোরই আদরের ছোট ভাই। ফারুক বলল, এটা হতে পারে না, সামিকে তো আমি নিজে। এই বলে সে থেমে গেল। আমি বললাম, কি হলো বল, তারপর কি? ফারুক বলল, আমি নিজে ওকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মারাতে চেয়েছিলাম। আমি বললাম, মারতে চেয়েছিলি কিন্তু মারতে পারিসনি। তার আগে অন্য একটা গাড়ির সাথে আমার ধাক্কা লাগে আর আমি সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যাই। আমাকে একজন সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় আর তার ছেলের চেহারা আমার চেহারাতে বসিয়ে দেই, যার কারণে তোদের সামনে আমি রাজ হয়ে আসতে হচ্ছে। আমি কখনো এই রূপে তোদের সামনে আসতাম না, আর এত সহজে তো কখনোই না। আর কেন আসছি জানিস? হ্যাঁ, আমি যখন জানতে পারলাম তুই আমার বাবাকে নিজ হাতে হত্যা করছিস, তাও আবার এই সম্পত্তির জন্য, তাই তো তোর মতো এই নরপিশাচকে আমি আর বাঁচিয়ে রাখবো না। ফারুক বলল, দেখ আমি তোর বড় ভাই, প্লিজ আমাকে ছেড়ে দে। আমি বললাম, তুই আমার ভাই, তাহলে ওই দিন কেন নিজের বউয়ের কথা শুনে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিলি, যেখানে আমার বিন্দু মার তো দোষ ছিল না? ফারুক বলল, ওইসবের কোনো কিছুই আমি জানি না। আমি বললাম, তুই জানিস না না জানিস সেটা তো আমি বুঝবো না ভাই, কারণ একটা কথা মনে রাখিস, বন্দুকের গুলি কিন্তু আপন পর চিনে না। রিয়া যেন অবাকের পর অবাক হচ্ছে। আমি বললাম, রিয়া এবার বুঝতে পারছো আমি কে? রিয়া বলল, হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি বললাম, এখানে কি আমার কোনো ভুল আছে? রিয়া বলল, কখনোই না, তোমার জায়গায় আমি হলেও আমি এই কাজটাই করতাম। তুমি না পারলে বন্দুকটা আমার হাতে দাও, আমি ওদেরকে গুলি করব, নিজ হাতে ওদেরকে হত্যা করব। আমি বললাম, এই পাপ তোমাকে করতে হবে না, যাও তুমি জেরিনের কাছে গিয়ে দেখো ওর কি অবস্থা। তখন আমি লোকগুলোকে বললাম, ওদেরকে আমার গুডাউনে নিয়ে যাও, আর আমি সেখানেই আসছি, কারণ ওরা শুধু আমাকে না, ওরা হত্যা করেছে আমার বাবাকে, হত্যা করেছে রাজের মতো একটা নিষ্পাপ ছেলেকে, যে জানতো না যে সে এই হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যাবে। আর আমি এই খবরটা আঙ্কেলকে দিয়ে খুব তাড়াতাড়ি ওইখানে আঙ্কেলকে নিয়ে আসছি, তোমরা তাড়াতাড়ি ওইখানে যাও। তখন একজন বলল, জি বস। এই বলে তারা ফারুক আর তার স্ত্রীকে নিয়ে সেখানে চলে গেল। আর আমি আঙ্কেলকে ফোন করে সবকিছু বললাম। ওইদিকে রিয়ার কাছ থেকে খবর পেলাম জেরিনের হুঁশ ফিরেছে, মোটামুটিও অনেকটাই সুস্থ। আমি তখন রিয়াকে বললাম, রিয়া তুমি জেরিনকে নিয়ে সোজা চলে যাও তোমাদের বাসায়। রিয়া বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কখন আসবে? আমি বললাম, আমার আসতে লেট হবে। এই কথা বলে আমি ফোন কেটে দিলাম। 10 থেকে 12 মিনিট পর আমি পৌঁছে গেলাম আমাদের সেই গোডাউনে, যেখানে তাদেরকে খুব সুন্দর করে রাখা হয়েছে। তাদের অবস্থা দেখলে আপনারও চোখ দিয়ে পানি চলে আসবে। ফারুকের পিঠের দিকে তাকাতেই যেন আমার চোখ জ্বলছে উঠছে, কারণ কাটার দাগ।
সারা পিঠে যেন ক্ষত আর ক্ষত। আমি তখন একজনকে বললাম লবণ নিয়ে আসো। তখন একজন বলল, স্যার কি করবেন লবণ দিয়ে? আমি বললাম তোমাকে যা বলা হয়েছে তা করো। তারপর ওই লোকটা গিয়ে লবণ নিয়ে আসলো। আমি আর দেরি করলাম না, লবণের ডাব্বাটা খুলে পুরোটা ঢেলে দিলাম ওর পিঠে। ফারুক তখন মাগো মাগো করে চিৎকার করে উঠল। আমি বললাম এবার বল রাজকে কে মারলো? তখন ফারুক যা বলল তা শুনে যেন আমি নিজেকে যেন নিজে বিশ্বাস করতে পারছি না, কারণ কথাগুলো এরকম ছিল। এরপর ফারুক কোনো কিছু বলতে যাবে, তার আগে হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে কেউ একজন বলল, যদি রিয়া আর জেরিনকে বাঁচাতে চাস তাহলে ওদেরকে ছেড়ে দে। আমি বললাম তুই কে কথা বলছিস? তখন ওই পাশ থেকে বলল, সময় হলেই বুঝতে পারবি আমি কে। তোকে যা বলছি তা কর, না হলে কিন্তু তোর প্রাণ প্রিয়া আর তোর সবচেয়ে কাছের বন্ধুকেই তুই হারাবি। আমি বললাম তুই কে? তখন সে বলল, তোর যখন আরজাহিলের নাম জানার শখ তাহলে আমি বলে দেই আমার নাম কি। আমার নাম হলো কাশেম। কথাটা শুনেই যেন আমার সারা শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো, কারণ এই সেই কাশেম যার জন্য ফারুক ভাই আজকে আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। তাহলে কিভাবে ওকে আমি ছেড়ে দেই? আমি বললাম আচ্ছা আমি ফারুককে ছেড়ে দেব, আগে তুই ওদেরকে ছাড়। তখন সে বলল, আগে তুই ফারুককে ছাড়, তারপর না হয় আমি ওদেরকে ছেড়ে দেব। আমি বললাম ডিল ফাইনাল। তারপর আমি ফারুককে ছেড়ে দিলাম, সাথে তার স্ত্রীকে। কাশেমও তার কথা মতো তাদেরকে ছেড়ে দিল। আমি সাথে সাথে রিয়াকে কল করলাম, রিয়া তুই কোথায় আছিস? রিয়া আমাকে ঠিকানা দিল। আমি কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে গেলাম আর বললাম তোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? রিয়া বলল আমি জানি না, কিন্তু আমার চোখ বন্ধ ছিল। আমি বললাম দূরত্ব কতক্ষণ যে তোকে ও এখানে ছেড়ে দিয়ে গেছে? কত মিনিটের মতো সময় লাগছে? রিয়া বলল উনি যখন আমাদেরকে গাড়িতে তুলছিল মিনিমাম 10 থেকে 15 মিনিট হবে। আমি বললাম তাহলে আশেপাশেই আছে, দূরে কোথাও নই, খোঁজ লাগাতে হবে। আচ্ছা তুই জেরিনকে নিয়ে আমার বাসায় চলে যা। আর আমি ফোন করে তো আব্বুকে আসতে বললাম। একটু পর আব্বু আসলো আর আমাকে উদ্দেশ্য করে বলল, রাজ ফারুক কোথায়? আমি বললাম ওনাকে ছেড়ে দিয়েছি। তখন উনি অনেকটাই রেগে গেল, বলল কেন করলে এমনটা? তুমি সবকিছু আজকে বের করতে পারতে ওর কাছ থেকে। আমি বললাম আসল সত্যিটা আমি খুঁজে বের করছি, আর আসল খুনিকে। উনি বলল কে? আমি বললাম কাশেম। কি বলো কাশেম? আমি তো ওকে চিনি। আমি বললাম সত্যি আপনি ওনাকে চিনেন? হ্যাঁ আমি চিনি। আচ্ছা তাহলে আপনি তাড়াতাড়ি আমাকে ওর কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন, কিন্তু ও অনেকটাই ভয়ঙ্কর, যদি তুমি সেখানে যাও যদি তোমার কোনো ক্ষতি করে। আমি বললাম যে মানুষটা একবার মরে গেছে তার আর বেঁচে থাকতেই কি হবে? যদি পারি এই জীবন দিয়ে হলেও আপনার ঋণ শোধ করব, আপনি আমাকে তার ঠিকানা দেন। আঙ্কেল বলল আচ্ছা বাবা আমি দিচ্ছি। তারপর তিনি একটা নোটের মধ্যে কাশেমের ঠিকানা লিখে আমাকে দিল আর বলল এটাই তার ঠিকানা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আর দেরি করলাম না, কিছু লোক নিয়ে সেখানে উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু একটু পরেই একটা ফোন আসলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে আমার পিচ্চি বোন নেহা ফোন করেছে। মানে রাজের বোন ছিল নেহা, যেহেতু রাজের বোন তাহলে তো আমারও বোন। আমি বললাম হ্যালো কেমন আছিস? নেহা বলল ভাই তুই কই রে? এতদিন হয়ে গেল, তুই কোথায় গেছিস, এখনো আসিস না? আমি বললাম পাগলি চিন্তা করিস না, ভাই খুব তাড়াতাড়ি তোর কাছে আসবে। আর হ্যাঁ আম্মু কেমন আছে রে? তখন সে বলল আম্মু ভালো আছে। আমি বললাম আচ্ছা আমার সালাম দিস থাকে। এই বলে আমি ফোন কেটে দেব। তখন নেহা বলল ভাই আমার জন্য চকলেট আনিস কিন্তু। আমি বললাম আচ্ছা পাগলি আমি আনবো। তখন নেহা বলল যদি চকলেট না আনিস তাহলে কিন্তু বলে দেব যে তুই ছাদের মধ্যে ওই দিন সিগারেট খাইছিলি। আমি বললাম এবার থামবি, একটা ইম্পর্টেন্ট কাজে আছি। নেহা বলল আচ্ছা ঠিক আছে। তারপর ফোন কেটে দিল। আমি আর দেরি করলাম না, সোজা চলে গেলাম সেই আড্ডায়। সেখানে গিয়ে দেখলাম যে ফারুকও সেখানে আছে। আমি আর দেরি করলাম না, পকেট থেকে রিভলভার বের করে ধামধুম গুলি করতে শুরু করলাম।
সকলের পায়ে গুলি করলাম। সবাই যেন থতমত হয়ে গেছে, কোথা থেকে গুলি আসছে যেন কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার লোকজনকে তাদেরকে ঘেরাও করে ধরলো আর বলতে শুরু করলো, যদি এক পাও নড়িস তাহলে এখানে মেরে পুঁতে দেব। তারপর আমি গেলাম তাদের সামনে আর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, কাশেম তোর খেলা শেষ। তারপর আঙ্কেলকে কল দিলাম, কিছুক্ষণের মধ্যে আঙ্কেল সেখানে এসে উপস্থিত হলো। আর আমি বললাম, আঙ্কেল এই যে আপনার ছেলের খুনি, এখন আপনি কি করবেন আপনি তা ব্যাপারটা বুঝে নেন। আঙ্কেল বলল, আচ্ছা আর তোমাকে কোনো কিছুই করতে হবে না স্বামী। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আর কাশেম যেন কোনো কিছু বুঝে উঠতে পারছে না, তাই তিনি আঙ্কেলকে উদ্দেশ্য করে বলল, এই আপনি আমাকে কেন মারবেন? আপনার ছেলে তো আপনার সামনে বসে আছে, আর আপনি ওকে স্বামী করে কেন ডাকছেন? ওর নাম তো রাজ। তখন তিনি বলল, ও রাজ না, ও হলো স্বামী। আর তুই কুত্তার বাচ্চা আমার ছেলেকে মারছিস, এবার তোর পালা। এই বলে তিনি তার বুকের মধ্যে 2টা গুলি হান্দাইয়া দিল। এবার হয়েছে আমার পালা, মানে নিজের ভাইকে নিজের হাতে গুণ করব, ফিলিংসটা তো অন্যরকম। তখন আমি আমার বড় ভাইয়ের কাছে গেলাম আর বললাম, আমার বাবার কোনো দোষ ছিল না, তারপর তুই তাকে খুন করলি, কিন্তু কেন করলি? আর আমি না তোর ছোট ভাই ছিলাম, তাহলে তুই কিভাবে আমাকে খুন করতে পারলি? তখন সে বলল, তুই তো মরস নাই। আমি বললাম, আমি মরিনি ঠিক আছে, যদি আঙ্কেলের গাড়ির সাথে আমার ধাক্কা না লেগে তোর গাড়ির সাথে আমার ধাক্কা লাগতো তাহলে আমার কি হতো? আর ওই দিন না জানে কোন মায়ের বুক তুই খালি করছিলি, তোর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা বলেই তাকে ধামধম গুলি করতে শুরু করলাম। গুলির শব্দের পরে আমাদের সানাই শব্দ, মানে আমার আর জেরিনের বিয়ে অনুষ্ঠানের মধ্যে কাজী এসে কোনো কিছুই বলবে তার আগেই যেন সবকিছু উলট পালট হয়ে গেল। হঠাৎ আমার মাথা ঘুরতে শুরু করলো, বমি বমি ভাব হচ্ছিল, কিন্তু যেই না বমি করতে যাব ঠিক সেই সময় দেখতে পেলাম মুখ থেকে বমি না, রক্ত বের হচ্ছে। তার মানে ডাক্তারের বলা কথাগুলো সত্যি হতে যাচ্ছে, মানে আমি কিছুদিনের অদিতি মারতো এই পৃথিবীতে। এসব আঙ্কেল দেখে আমার কাছে আসে আর বলল, বাপ তোর কি হয়েছে রে? আমি বললাম, তেমন কোনো কিছু না। আঙ্কেল বলল, তুই আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছিস, এত রক্ত, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। বিয়ে রেখে হসপিটালে যাওয়ার জন্য আমরা রওনা হলাম। জেরিনের যে ওই সময় মরণদশা হয়ে গেছে, কারণ তার ফানপ্রিয় ভালোবাসার যে এরকম অবস্থা। আমি যেন সে সময় অজ্ঞান হয়ে পড়ি, আমার হুঁশ ফিরছে না। তা দেখে সবাই কান্না করছে। কি হলো? ছেলেটা একটু আগে আমাদের সাথে হাসি খুশি কথা বলল, কি হয়েছে ওর? ডাক্তার সাহেব, স্বামীর কি হয়েছে? তখন ডাক্তার সাহেব বলল, আপনারা হয়তো জানেন না ওনার ব্লাড ক্যান্সার ছিল। আর একটা কথা বলবো কি বলবো না ভাবছি। বাবা বলল, কি কথা? আসলে কথাটা এরকম ছিল, হি ইজ নো মোর, মানে সে আর এই পৃথিবীতে নেই। আর আমাদের গল্পটা এখানেই সমাপ্ত হলো। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। জানি না গল্পটা কিরকম হয়েছে, তবুও যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করছি নিজ থেকে। তো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আবারও জানাই আল্লাহ হাফেজ এভরিওয়ান। তো দেখা হবে নতুন কোনো গল্পে।